হাসিনাকে ফেরাতে ভারতে আর চিঠি দেয়নি বাংলাদেশ। কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, স্কেভেটর ভাঙচুর, সড়ক অবরোধ। এবং সর্বশেষে জানাবো নির্বাচন নিয়ে জামাতের দ্বিচারিতা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন নিয়ে জামাতের দ্বিচারিতা। দেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢোল বেজে উঠেছে, তখন পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে বাগড়া দিচ্ছে জামাত। দলটির নেতাদের দাবি, পিআর পদ্ধতির নির্বাচন করতে হবে। একদিকে আওয়ামী লীগ পুনর্বাসনে দিল্লির থিঙ্ক ট্যাঙ্কদের এজেন্ডা পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে সোচ্চার এবং এই দাবি মানতে সরকারকে বাধ্য করার হুঙ্কার দিচ্ছে। অন্যদিকে 300 আসনে প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় জামাতের নারী নেত্রীরা দল বেঁধে ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন, এমন খবর পাওয়া গেছে। অথচ দলটি প্রকাশ্যে প্রচলিত ধারার নির্বাচনের বিরোধিতা করে যাচ্ছে। বাংলা অভিধানে দ্বিচারিত শব্দের অর্থ হলো বিপরীত ধর্মী আচরণ, নীতি অনুসরণ। মুখে এক কথা এবং কাজে তার বিপরীত কিছু করাকে বোঝায় দ্বিচারিতা। প্রশ্ন হচ্ছে, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের জুলুম নির্যাতনে পিষ্ট জামাতের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়েছিল, এমনকি দলটিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছিল। সেই আওয়ামী লীগের ত্রয়োদশ জাতীয় সংসদে পুনর্বাসনের চেষ্টায় তৎপর জামাত ইসলামী ধারার লেবাসের রাজনীতি করা জামাতকে হিন্দুত্ববাদী ভারতের অনুকম্পা পেতে আওয়ামী লীগ পুনর্বাসনের দ্বিচারিতা কৌশল নিয়েছে। এদেশের মানুষ বিগত 3টি জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। 2014 সালে ভোটই হয়নি, 2018 সালের রাতের ভোট, আর আবার 2024 সালে ডামি প্রার্থীর ভোটারবিহীন নির্বাচন। দিল্লির নীলনকশা অনুযায়ী ভোটাধিকার হাইজ্যাক ও গণতন্ত্র হরণের মধ্য দিয়ে শেখ হাসিনা ফেসিবাদী শাসন কায়েম করেছিল। 2024 সালের 5 আগস্ট অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা, দীর্ঘদিনের ভোটের আকাঙ্ক্ষা এবার পূরণ হবে। সুষ্ঠু পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, গণতন্ত্র ফিরে আসবে। দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার ঘোষণা দেন। নির্বাচন কমিশন গত 28 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছে। আর এর মধ্য দিয়ে ভোট নিয়ে সংশয় অনেকটাই কেটে গেছে। নির্বাচনী ট্রেন চলতে শুরু করেছে, কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন, ভারতের এজেন্ডা পিআর পদ্ধতি নির্বাচনের দাবিতে জামাত মাঠ গরম করেছে। রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেলে এই বিষয়ে বেশ পরিষ্কারভাবে বলেছেন যে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি হচ্ছে জাতীয় এজেন্ডা বা ভারতীয় এজেন্ডা। বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করার একটি কৌশল পিআর পদ্ধতির নির্বাচন দাবি করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, বিএনপি বিরোধিতা করতে গিয়ে জামাত কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনে দিল্লির এজেন্ডা বাস্তবায়নে সোচ্চার হয়ে উঠেছে? বিএনপি দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার ভূমিকা পালন করলেও নির্বাচনী প্রস্তুতির খবর নেই। অথচ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জামাত দুরকম সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হচ্ছে। এটিকে নির্বাচন নিয়ে জামাত দ্বিচারিতা বলে অনেকে মনে করেছে। নির্বাচনের টাইম ফ্রেম যখন চূড়ান্ত হয়নি জামাতের, তখন থেকেই বা তার আগে থেকে দলের প্রার্থী ঠিক করে প্রচারণা শুরু করেছে। সারা দেশে 300 আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে দলটি। এরই অংশ হিসেবে গত জুন মাসে অন্তত 296 আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করে সেই তালিকা তারা মিডিয়ায় প্রকাশ করেছে। শুধু তাই নয়, জামাতের প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় জামাতের বিভিন্ন প্রার্থীর নামে ব্যানার ফেস্টুনও দেখা যাচ্ছে। এছাড়া তাদের মহিলা দলের সদস্যরা গ্রুপে আরো বাড়িয়ে নির্বাচনী ওয়ার্ক শুরু করেছে। একদিকে নির্বাচন অংশগ্রহণের পুরোপুরি প্রস্তুতি নিয়ে কার্যক্রম শুরু করেছে, অন্যদিকে দলটি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের দাবিতে আন্দোলন ঘোষণা দিয়েছে। এদিকে অনেকে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র বলেও মনে করেছেন। কেউ কেউ এটিকে ভারতীয় এজেন্ডা বলে অভিহিত করেছেন এবং বলেছেন এই পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করা একটি সূক্ষ্ম কৌশল। একদিকে নির্বাচনে প্রার্থী ঘোষণা, ভেতরে ভেতরে প্রচারণা, অন্যদিকে পিআর পদ্ধতি নির্বাচন না হলে অংশ না নেওয়ার হুমকি, রাজনৈতিক দ্বিচারিতার নামান্তর। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান পিআর পদ্ধতি নির্বাচনে জামাতের উদ্ভট দাবি উল্লেখ করে এ নিয়ে জামাত চরম মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেছেন। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামাত এখন অনড় অবস্থানের কথা ব্যক্ত করেছে। আমি মনে করি এটা তাদের একটা উদ্ভট এবং হাস্যকর দাবি। তাছাড়া এই দাবি প্রতিষ্ঠা করার জন্য জামাত মিথ্যাচার করে যাচ্ছে, এমন মিথ্যাচার এই দলের কাছ থেকে আশা করি না। হাসিনাকে ফেরাতে ভারতে আর চিঠি দেয়নি বাংলাদেশ।
পতিত স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে গত বছরের ডিসেম্বরে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। এরপর দিল্লিকে আর কোনো চিঠি দেয়নি ঢাকা, তবে বিভিন্ন সময় দিল্লির প্রতিনিধিদের কাছে হাসিনাকে ফেরতের প্রসঙ্গ তুলেছে অন্তর্বর্তী সরকার। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন জানান, চিঠি এক দফায় দেওয়া হয়েছিল, এরপরে এই নিয়ে আমরা আর কোনো চিঠি দেইনি। আমি এটুকু বললাম। চিঠির উত্তর নেওয়ার প্রশ্নে তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে কথায় বলেছি, এটা কিন্তু আমরা চিঠিপত্র দিয়ে আর আদান প্রদান করিনি। আর কোনো চিঠি দেওয়া হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, যদি দেওয়া হয় আপনারা জানতে পারবেন। প্রসঙ্গত, গত 23শে ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্ক জট নিয়ে করা প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, নতুন কিছু বলার নাই, পুরনো যেটা বলা হয়েছে সেটা আবার পুনরাবৃত্তি করি। আমাদের পক্ষ থেকে সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই, তবে এটা তো দুই পক্ষকে এগোতে হবে। যদি দুই পক্ষ একমত হয় কোনো বিষয়ে তাহলে নিশ্চয়ই আলাপ হবে। কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা, এক্সকেভেটর ভাঙচুর, সড়ক অবরোধ। কক্সবাজারের বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে শহরের গুণগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় উচ্ছেদের কাজে ব্যবহৃত এক্সকেভেটর। শুক্রবার সকাল 10টার দিকে শহরের নুনিয়ার ছড়া এলাকার নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি। মূলত এই উচ্ছেদের খবরে সেখানে জড়ো হয় দখলদাররা। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে সড়ক অবরোধ করেন তারা। সর্বশেষ পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের উপর চড়াও হয় বিক্ষোভকারীরা। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের পশ্চিম পাশে অবস্থিত বাঁকখালী নদীর কস্তরা ঘাট এক সময় ছিল প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এই ঘাট ব্যবহার করে কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত চলত জাহাজ ও যাত্রীবাহী লঞ্চ। বর্তমানে এই সবই কেবল স্মৃতি। এখানে প্রায় 300 একরের বেশি পেরাবন ধ্বংস করে ও নদী ভরাট করে গড়ে তোলা হয়েছে 2 শতাধিক পাকা, সেমি পাকা ঘরবাড়ি, দোকানপাট সহ নানা স্থাপনা। শুধু কস্তরা ঘাট নয়, নুনিয়াছাটা থেকে মাঝির ঘাট পর্যন্ত 6 কিলোমিটার এলাকা জুড়ে বাঁকখালী নদী দখল করে নির্মাণ করা হয়েছে সহস্রাধিক অবৈধ স্থাপনা। এই পরিস্থিতিতে সোমবার বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে সরকার। পরে দ্বিতীয় দিন উচ্ছেদ অভিযান চলাকালে মঙ্গলবার নদীর উচ্ছেদ অভিযানে বাধা ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় এসআই মোহাম্মদ জাকির হোসাইন বাদী হয়ে মামলা করেন। পরে বৃহস্পতিবার আবারও উচ্ছেদের নামে প্রশাসন সেদিনও সকাল থেকে নদীর দুটি অংশের সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন দখলদাররা। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত 2টি মামলা